ভারতের একটি ছোট গ্রামের ধুলোমাখা রাস্তায়, যেখানে আশা সূর্যের প্রথম কিরণের সাথে জেগে ওঠে এবং সন্ধ্যার ধোঁয়ার সাথে মারা যায়, সেখানে একটি গল্পের জন্ম হয়। এমন একটি গল্প যা কেবল লোহা এবং মেশিনের নয়, বরং একটি ছেলের অটুট সাহসেরও। এই গল্পটি সেই 17 বছরের ছেলের, যার কাছে না ছিল টাকা, না ছিল ক্ষমতা, আর না ছিল কোনো সুপারিশ। তার কাছে ছিল তো কেবল একটি পুরনো ভাঙাচোরা দোকান, কিছু জংধরা যন্ত্রপাতি এবং এমন একটি মস্তিষ্ক যা আবর্জনার মধ্যেও অলৌকিক কিছু দেখতে পেত। আজ আমরা আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনাদের চোখে জল এবং বুকে গর্ব ভরে দেবে। কিন্তু সেই লোহার দানবের কথা বলার আগে, যে অপরাধীদের আত্মা কাঁপিয়ে দিয়েছিল, আমাদের সেই বেদনাকে বুঝতে হবে যা এই আবিষ্কারের জন্ম দিয়েছিল। এই গল্প শুরু হয় উত্তর ভারতের এমন এক এলাকা থেকে যাকে পৃথিবী প্রায়ই ভুলে যায়। এখানকার বাতাসে মশলার সুবাস নয়, বরং বারুদ এবং ভয়ের গন্ধ ছিল। গ্রামের নাম ছিল রামপুর, কিন্তু লোকে একে কালিয়া বস্তি বলতো। কেন? কারণ এখানে সূর্য ডুবতেই আইন ঘুমিয়ে পড়ত এবং কালিয়ার রাজত্ব শুরু হতো। কালিয়া কোনো সাধারণ গুন্ডা ছিল না, সে ছিল এই এলাকার সেই বিষ যে না জানি কত ঘরের প্রদীপ নিভিয়ে দিয়েছে। তার ব্যবসা ছিল নেশার, সেই সাদা পাউডার যা গ্রামের যুবকদের জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছিল। রামপুরের অলিগলি, যা একসময় শিশুদের হাসিতে মুখরিত থাকত, এখন চুপচাপ থাকে। চাতালে বসে থাকা বৃদ্ধরা এখন আর হুক্কা টানে না, শুধু উদাস চোখে সেই রাস্তাগুলোর দিকে তাকিয়ে থাকে যেখানে তাদের নাতি নাতনিরা নেশা করে পড়ে থাকে। পুলিশ তো কেবল দর্শক ছিল, বা বলা যায় কালিয়া টাকার বান্ডিল তাদের উর্দির উজ্জ্বলতাকে ঝাপসা করে দিয়েছিল। এই অন্ধকারের মধ্যে বস্তির শেষ প্রান্তে টিনের ভাঙা ছাদওয়ালা একটি ছোট ঘরে থাকত রাজু, যার বয়স এখন মাত্র 17 বছর, কিন্তু তার চোখে 70 বছরের বৃদ্ধের মতো অভিজ্ঞতা এবং বেদনা ছিল। রাজু অনাথ ছিল। তার বাবা একজন ট্রাক মেকানিক ছিলেন, যিনি নিজের সততার জন্য পরিচিত ছিলেন, কিন্তু এক সড়ক দুর্ঘটনা তাকে কেড়ে নিয়েছিল। মায়ের ছায়া তো শৈশবেই উঠে গিয়েছিল। এখন রাজুর জীবনে কেবল একটাই অবলম্বন ছিল, তার বৃদ্ধা দাদি, যাকে পুরো গ্রাম আম্মা বলে ডাকত। আম্মার কোমর ঝুঁকে গিয়েছিল, চোখ দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রার্থনায় অনেক শক্তি ছিল। তিনি দিনরাত ভগবানের সামনে প্রদীপ জ্বালাতেন এবং কেবল একটাই প্রার্থনা করতেন, হে প্রভু, আমার রাজুকে এই কাদা থেকে বাঁচিয়ে রেখো। রাজু তার বাবার মতোই মেকানিক ছিল, কিন্তু সে কোনো সাধারণ মেকানিক ছিল না। গ্রামবাসীরা বলতো যে রাজুর হাতে জাদু আছে, সে মরা ইঞ্জিনেও প্রাণ দিতে পারত। মানুষ তাদের খারাপ রেডিও, বন্ধ ঘড়ি এবং ভাঙা পাখা নিয়ে তার কাছে আসত। রাজু কোনো পারিশ্রমিক ছাড়াই শুধু এক হাসির সাথে সেগুলো ঠিক করে দিত। তার ওয়ার্কশপ কি ছিল? বাড়ির পেছনে পড়ে থাকা এক আবর্জনার স্তূপ, যেখানে মানুষ নোংরা ফেলত। রাজু সেখানে নিজের দুনিয়া তৈরি করত। ভাঙা পাইপ, পুরনো ট্রাকের টায়ার, জংধারা লোহার চাদর। রাজুর জন্য এসব আবর্জনা নয়, বরং গুপ্তধন ছিল। কিন্তু রাজুর এই দক্ষতা তাকে সেই দারিদ্র্য থেকে বের করতে পারছিল না যা তার পরিবারকে উইপোকার মতো খেয়ে ফেলছিল। আর সবচেয়ে বড় ভয় দারিদ্র্য ছিল না, সবচেয়ে বড় ভয় ছিল কালিয়ার দল। কালিয়ার লোকেরা প্রায়ই বস্তিতে আসত, তোলাবাজি করত, এবং যে দিতে পারত না তার দোকান বা ঘর তছনছ করে দিত। তাদের আসল উদ্দেশ্য ছিল গ্রামের ছেলেদের নিজেদের নেশার জালে ফাঁসানো এবং তাদের নিজেদের গোলাম বানানো। এক দুপুরে, যখন মে মাসের গরম নিজের চরম সীমায় ছিল এবং লু হাওয়ার ঝাপটা মুখ পুড়িয়ে দিচ্ছিল, রাজু নিজের ছোট দোকানে একটি পুরনো ট্রাকের গিয়ার বক্স খোলার চেষ্টা করছিল। ঘামে ভেজা তার শরীর এবং গ্রিসে কালো হাওয়া হাত তার পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। তখনই হঠাৎ বাইরে চিৎকার শোনা গেল, কান্না, হাহাকার এবং ভাঙচুরের শব্দ। রাজু নিজের রেঞ্জ ছেড়ে বাইরে দৌড়ালো। সে দেখল যে কালিয়ার 3 জন গুন্ডা, যারা মোটরসাইকেলে চড়ে এসেছিল, পাশের চাচার চায়ের দোকান ভাঙছে। চাচা, যিনি বয়সে তাদের চেয়ে অনেক বড় ছিলেন, হাত জোর করে অনুনয় বিনয় করছিলেন, বাবা, এখনও ব্যবসা হয়নি, কাল টাকা দিয়ে দেব, আমার রুজিরুটি ভেঙো না। কিন্তু সেই গুন্ডাদের মাথায় তো শয়তান চেপেছিল। তাদের মধ্যে একজন লাথি মেরে ফুটন্ত চায়ের কেতলি ফেলে দিল। গরম চা চাচার পায়ে পড়ল এবং তিনি যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। ভিড় জমে গিয়েছিল, কিন্তু কারও এত সাহস ছিল না যে এগিয়ে গিয়ে কিছু বলতে পারে। সবাই দর্শক হয়ে দাঁড়িয়েছিল। রাজুর মুষ্টি শক্ত হয়ে গেল, তার রক্ত টকবক করছিল। সে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু তখনই তার নিজের দাদির কথা মনে পড়ল। বাবা, আমরা গরিব মানুষ, আমরা পোকামাকড়, হাতির পায়ের নিচে পড়লে পিষে যাব, কখনো এদের সাথে ঝামেলায় জড়াবে না। রাজু নিজের পা থামিয়ে নিল। সে নিজের অসহায়ত্বের বিষ পান করে নিল এবং আবার নিজের দোকানে চলে গেল। কিন্তু সেদিন তার ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল।
সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন দেখল আম্মা খুব চিন্তিত ছিল। তিনি কোনায় বসে কাঁদছিলেন। রাজু ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আম্মা? শরীর ঠিক নেই কি? আম্মা কাঁপতে থাকা হাতে রাজুর মুখ স্পর্শ করলেন এবং বললেন, রাজু, আজ কালিয়ার লোক এসেছিল। তারা বলছিল যে এখন এই ঘরেরও তোলা দিতে হবে, আর যদি না দিই তো আম্মার গলা ধরে এলো। তো কি আম্মা? রাজু জোর দিয়ে জিজ্ঞাসা করল। তো তারা তোকে নিজেদের সাথে নিয়ে যাবে। বলছিল যে তোর হাতে সাফাই আছে, তুই তাদের জন্য অবৈধ অস্ত্র তৈরির কাজ করবি। এটা শুনে রাজুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার বাবা মরার আগে পর্যন্ত সততার রুটি খেয়েছেন, আর আজ সেই দক্ষতা যাকে তার বাবা পূজা মনে করতেন তাকে অপরাধের জগতে টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হতে চলেছিল। রাজু সেই রাতে খাবার খেল না। সে ছাদে শুয়ে রইল এবং আকাশে মিটমিট করা তারাদের দেখতে লাগল। তার মনে হলো যেন তার বাবা তাকে দেখছেন। বাবুজি, আমি কি করব? সে মনে মনে জিজ্ঞাসা করল। যদি আমি না করি তবে ওরা আম্মাকে মেরে ফেলবে, যদি আমি হ্যাঁ করি তবে আমার আত্মা মরে যাবে। পরের দিন সকালে রাজু একটি সিদ্ধান্ত নিল। সে কালিয়ার কাছে যাবে, কিন্তু কাজ চাইতে নয়, বরং অনুরোধ করতে। হয়তো তাদের মনে সামান্য মনুষ্যত্ব বেঁচে আছে। সে গ্রামের অন্য প্রান্তে অবস্থিত কালিয়ার আস্তানায় গেল। সেখানকার দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল। সেখানে অনেক কম বয়সী ছেলে, যারা কখনো রাজুর সাথে স্কুলে যেত, এখন নেশায় বুঁদ হয়ে পড়েছিল। তাদের চোখ পাথর হয়ে গিয়েছিল। কালিয়া একটি বড় সোফায় বসেছিল। তার গলায় সোনার মোটা চেন এবং হাতে অস্ত্র ছিল। রাজু সাহস করে বলল, মালিক, আমরা গরিব মানুষ, আমরা তোলা দিতে পারবো না, আর আমি কোনো ভুল কাজ করতে পারবো না, আমাকে মাফ করে দিন। কালিয়া জোরে হাসল। তার হাসি কোনো পশুর গর্জনের মতো ছিল। আরে দেখো, মেকানিকের বাচ্চা এসেছে সততার পাঠ পড়াতে। কালিয়া উঠল এবং রাজুর কাছে এলো। সে রাজুর গালে একটি জোরদার থাপ্পড় মারল। রাজু পড়ে গেল। শুনবে, কালিয়া গর্জন করে বলল, এই গ্রামে বাতাসও আমার ইচ্ছায় চলে। তোকে 2 দিন সময় দিচ্ছি, হয় আমার জন্য কাজ কর অথবা নিজের বুড়ি দাদির লাশ তোলার জন্য তৈরি হয়ে যা। রাজু রক্তমাখা ঠোঁট নিয়ে সেখান থেকে বের হলো। তার অপমান হয়েছে, তাকে মারা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বেদনা এটা ছিল যে সে নিজের দাদিকে রক্ষা করতে পারছে না। যখন সে ফিরে আসছিল তখন তার নজর গ্রামের বাইরে তৈরি একটি পুরনো নির্জন ট্রাক ডিপোর উপর পড়ল। এই জায়গাটি বছরের পর বছর ধরে বন্ধ ছিল। এখানে ডজন ডজন ট্রাক কভার্ড হয়ে পড়ছিল, ঝোপঝাড় রুজিয়ে গিয়েছিল এবং সাপ বিচ্ছুর আস্তানা ছিল। কিন্তু সেদিন রাজু সেখানে কেবল আবর্জনা দেখল না, সে সেখানে নিজের ভবিষ্যৎ দেখল। সে সেখানে নিজের প্রতিশোধ দেখল। রাজু দৌড়ে সেই কবাটখানার ভেতরে গেল। সে লোহার বিশাল চেসিস, বড় বড় টায়ার এবং হাইড্রোলিক পাম্পগুলো দেখল। তার মাথায় বিদ্যুতের মতো বুদ্ধি খেলে গেল। যদি সে এই গুন্ডাদের সাথে নিজের শরীরের শক্তি দিয়ে লড়তে না পারে, তবে সে নিজের মস্তিষ্কের শক্তি দিয়ে লড়বে। যদি ভগবান তাকে মেশিন ঠিক করার দক্ষতা দিয়ে থাকেন, তবে সে মেশিন বানাতেও পারে। আর এবার সে কোনো ঘড়ি বা পাখা বানাবে না, সে একজন রক্ষক বানাবে। এমন এক রক্ষক যা লোহার হবে, যার না ব্যথা হবে, না ভয়, এবং না যাকে কোনো গুলি মারতে পারবে। রাজু বাড়িতে ছুটে এলো। সে নিজের মাটির ব্যাংক ভাঙল। তাতে যত টাকা ছিল সব বের করে নিল। সে নিজের দাদিকে কিছু বলল না, শুধু বলল যে সে একটা বড় কাজ পেয়েছে। সেই রাত থেকে রাজু উধাও হয়ে গেল। সে দিনের বেলা নিজের ছোট দোকানে কাজ করত যাতে কারো সন্দেহ না হয়, এবং রাত হতেই সেই নির্জন ট্রাক ডিপোতে চলে যেত। শুরুটা খুব কঠিন ছিল। তার কাছে কোনো নকশা ছিল না, কোনো কম্পিউটার ছিল না, কোনো বড় মেশিন ছিল না। তার কাছে শুধু একটি ওয়েল্ডিং মেশিন, হাতুড়ি এবং তার জেদ ছিল। সে প্রথমে একটি পুরনো টাটা ট্রাকের চেসিস কাটা শুরু করল। লোহা এত ভারী ছিল যে তার নড়াতেই তার দম বেরিয়ে যেত। অনেকবার তার হাতে হাতুড়ি লেগেছে, আঙুল থেতলে গেছে, কিন্তু সে উফ পর্যন্ত করেনি। প্রতিটি আঘাত তাকে কালিয়ার সেই থাপ্পড়ের কথা মনে করিয়ে দিত। প্রতিটি ব্যথা তাকে নিজের দাদির চোখের জলের কথা মনে করিয়ে দিত। গ্রামবাসীরা কথা বলতে শুরু করল, রাজু পাগল হয়ে গেছে। কেউ বলতো রাতভর ভূতের আস্তানায় কি করে, কেউ আবার বলতো নিশ্চয়ই নেশার অভ্যাস হয়ে গেছে, বাপের নাম ডোবাবে। আম্মাও চিন্তিত ছিলেন, কিন্তু যখন তিনি রাজুর চোখের দিকে তাকালেন তখন তিনি সেখানে এক অদ্ভুত চমক দেখতে পেলেন। এমন এক আগুন যা তিনি আগে কখনো দেখেননি। তিনি তাকে আটকালেন না, শুধু চুপচাপ তার জন্য খাবার বানিয়ে রেখে দিতেন। রাজুর পরিকল্পনা ছিল একটি এক্সোস্কেলিটন বা বহিক কঙ্কাল বানানোর, এমন এক লোহার বর্ম যা পরে একজন মানুষ 10 জন মানুষের শক্তি পেতে পারে। সে ট্রাকের হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করল যাতে সে ভারী ওজন তুলতে পারে। সে স্টিয়ারিংয়ের অংশগুলো দিয়ে জয়েন্ট তৈরি করেছিল। সে ট্রাকের মোটা চাদর গলিয়ে নিজের জন্য বুক এবং পায়ের বর্ম বানালো। এটি বিজ্ঞান ছিল না, এটি ছিল খাঁটি জোগাড়,
ভারতীয় জোগাড়, যা বড় থেকে বড় সমস্যাকেও সহজ করে দেয়। কিন্তু চ্যালেঞ্জ কম ছিল না। এক রাতে যখন সে হাইড্রোলিক পাইপ ঝালাই করছিল, হঠাৎ ওয়েল্ডিং মেশিনে শর্ট সার্কিট হলো। আগুনের ফুলকি বের হলো এবং তার জামা কাপড়ে আগুন লেগে গেল। রাজু মাটিতে শুয়ে পড়ে আগুন নেভালো, কিন্তু তার বাহু বাজেভাবে পুড়ে গেল। ব্যথা অসহ্য ছিল। সে সেখানেই আবর্জনার স্তূপে বসে কাঁদতে লাগল। আমার দ্বারা হবে না, সে ভাবল। আমি কেবল একজন আবর্জনা কুড়ানি, আমি আয়রন ম্যান নই। তখনই তার নজর কাছে পড়ে থাকা একটি পুরনো ক্যালেন্ডারের ওপর পড়ল, যার উপর ভগবান হনুমানজির ছবি ছিল। হনুমানজি, যিনি একাই পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। রাজু নিজের চোখের জল মুছল। সে পোড়া বাহুতে পুরনো ইঞ্জিন অয়েল লাগালো এবং আবার দাঁড়িয়ে পড়ল। হে বজরং বলি, সে বিড়বিড় করল, আমাকে শক্তি দাও। এই লড়াই আমার নয়, ধর্মের। দিন কাটতে লাগলো এবং দুদিনের সময়সীমা শেষ হতে চলেছিল। কালিয়ার লোকেরা যে কোনো সময় আসতে পারত। রাজুর লোহার দেবতা এখনও অসম্পূর্ণ ছিল। কাঠামো তৈরি ছিল, কিন্তু তা এখনও চলতে পারত না। তাকে চালানোর জন্য একটি শক্তিশালী ইঞ্জিন বা মোটরের প্রয়োজন ছিল, যা রাজুর কাছে ছিল না। সে হতাশ হয়ে ডিপোর কোনায় কোনায় খুঁজতে লাগল। তখনই সে একটি পুরনো জেনারেটরের নিচে চাপা পড়া একটি ডিজেল ইঞ্জিন পেল। এটি খুব ভারী ছিল এবং বছরের পর বছর ধরে বন্ধ পড়েছিল। রাজু সারা রাত সেই ইঞ্জিন পরিষ্কার করল, এক একটি পার্টস খুলল, তেল দিল এবং তাকে আবার জুড়ে দিল। সকাল হতেই চলেছিল। দূরে মসজিদ থেকে আজানের আওয়াজ আসছিল এবং মন্দিরের ঘণ্টা বাজছিল। রাজু কাঁপতে থাকা হাতে ইঞ্জিনের দড়ি টানল। একবার দুবার ইঞ্জিন চলল না। রাজুর শ্বাস আটকে গেল। চলে যা ভাই, আজ থামিস না, সে মিনতি করল। সে নিজের পুরো শক্তি দিয়ে তৃতীয়বার দড়ি টানল। ধর ধর ধর, কালো ধোঁয়া বের হলো এবং ইঞ্জিন গর্জন করে উঠল। সেই শান্ত সকালে সেই আওয়াজ কোনো সিংহের গর্জনের মতো ছিল। রাজুর চোখে খুশির জল চলে এলো। সে জলদি ইঞ্জিনটিকে নিজের লোহার কাঠামোর সাথে জুড়ে দিল। সে বেল্ট এবং চেন লাগালো। এখন পরীক্ষার পালা ছিল। রাজু সেই বিশালকায় লোহার কাঠামোর ভেতরে ঢুকল। এটি প্রায় 8 ফুট উঁচু ছিল। দেখতে এটি খুব সুন্দর ছিল না। জায়গায় জায়গায় ঝালাইয়ের দাগ ছিল, আলাদা আলাদা রঙের পেইন্ট ছিল এবং ট্রাকের টায়ার কাঁধে লাগানো ছিল। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার রোবট মনে হচ্ছিল না, বরং সাক্ষাৎ আবর্জনার রাক্ষস মনে হচ্ছিল। কিন্তু যেই রাজু হাইড্রোলিক লিভার টানল, সেই লোহার হাত নড়ে উঠল। সে কাছে পড়ে থাকা একটি লোহার ড্রাম তুলল এবং তাকে একটি কাগজের মতো দুমড়ে দিল। শক্তি, অসীম শক্তি। রাজুর মনে হলো যেন সে এখন আর সেই দুর্বল অনাথ ছেলে নয়, এখন সে পাহাড় হয়ে গেছে। কিন্তু এখনও উৎসব করার সময় ছিল না। সূর্য উঠে গিয়েছিল এবং আজ সেই দিন ছিল যখন কালিয়ার লোকেরা তোলা নিতে আসার কথা ছিল। ওদিকে বস্তিতে কালিয়ার 3টি জিপ ধুলো উড়িয়ে প্রবেশ করল। এবার তারা শুধু ভয় দেখাতে আসেনি, তারা উদাহরণ তৈরি করতে এসেছিল। তারা সোজা রাজুর বাড়ির দিকে এগোলো। আম্মা বাড়ির বাইরে তুলসী গাছের কাছে বসে মালা জপ করছিলেন। জিপ থামল এবং তার মধ্য থেকে কালিয়া নিজে নামল। আজ তাকে খুব রাগী মনে হচ্ছিল। কোথায় সেই মেকানিক? কালিয়া চিৎকার করল। বস্তির লোকেরা নিজেদের ঘরের জানালা দিয়ে ভয়ে ভয়ে উকি মারছিল। আম্মা দাঁড়ালেন, তার পা কাঁপছিল। ও বাড়িতে নেই মালিক, আম্মা হাত জোর করে বললেন। কালিয়া থুথু ফেলল। মিথ্যে কথা বলছিস বুড়ি? সে ভাবল লুকিয়ে থাকলে বেঁচে যাবে। আজ আমি ওর ঘর জ্বালিয়ে দেব। তখন সে গর্ত থেকে বের হবে। কালিয়া নিজের লোকদের ইশারা করল। দুজন গুন্ডা এগিয়ে এলো এবং তারা আম্মাকে ধাক্কা দিল। আম্মা মাটিতে পড়ে গেলেন। তার মাথা পাথরে ঢুকলো এবং রক্ত বের হতে লাগলো। আম্মা! প্রতিবেশীদের কয়েকজন চিৎকার করলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। কালিয়া দিয়ে আসলেই বের করলো এবং ঘরের খড়ের চালের দিকে এগোলো। তোর নাতি আসেনি, এখনই ধরও থাকবে না। তখনই মাটিতে হালকা কম্পন অনুভব হলো। ধুম ধুম ধুম। সবাই এদিক ওদিক তাকালো। এটা কি ভূমিকম্প ছিল? আওয়াজ ভারী পায়ের ছিল, যা কাছে আসছিল। কালিয়ার হাত থেমে গেল। সে ঘুরল এবং দেখল যে গ্রামের প্রবেশদ্বারে ধুলোর একটি মেঘ উঠছে। সেই ধুলোর মাঝ থেকে একটি আকৃতি ভেসে উঠছিল। সূর্যের আলোয় চকচক করা লোহা, ট্রাকের টায়ার দিয়ে তৈরি বর্ম, মাথায় ওয়েল্ডিং হেলমেট যাকে ভয়ানক রূপ দেওয়া হয়েছিল, এবং বুকে লেখা ছিল সত্যমেবা জয়তে, সত্যেরই জয় হয়। সে ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছিল। তার হাঁটার শব্দ ছন ছন ধারাম, কোনো যমরাজের আসার শব্দের মতো ছিল। গুন্ডারা হতভম্ব হয়ে গেল। এটা কি জিনিস? এক গুন্ডা চিৎকার করল। কালিয়ার চোখ কপালে উঠল। সে নিজের জীবনে এমন কিছু দেখেনি। এটা না মানুষ ছিল, না গাড়ি, এটা চলমান কবাটখানা ছিল। কিন্তু এর মধ্যে এক অদ্ভুত ভয়ানক আভা ছিল। সেই লোহার দানব আম্মার কাছে এসে থামল। হাইড্রোলিকের হিসিস শব্দের সাথে সে একটু ঝুঁকল। তার ভেতর থেকে একটি আওয়াজ এলো, একটি যান্ত্রিক কিন্তু চেনা আওয়াজ। আমার দাদিকে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমাদের?
এটা রাজু ছিল, কিন্তু সেই রাজু ছিল না যাকে তারা চিনত। এ এখন রক্ষক ছিল। কালিয়ার বিশ্বাস হলো না। মারো মারো ওকে, সে চিৎকার করলো। তার গুন্ডারা নিজেদের লাঠি এবং হকি স্টিক বের করলো এবং সেই লোহার কাঠামোর ওপর হামলা করে দিল। ঠন ঠন, লাঠি লোহায় লেগে ভেঙে গেল। রাজু একটুও নড়ল না। সে নিজের বাম হাত যা একটি পুরনো ক্রেনের থাবা দিয়ে তৈরি ছিল তুলল এবং এক গুন্ডাকে ধরে ফেলল। সে তাকে বাতাসে এমনভাবে তুলল যেন কোনো খেলনা এবং দূরে খড়ের গাদায় ছুঁড়ে দিল। সবার শ্বাস রুদ্ধ হয়ে গেল। গ্রামবাসীরা নিজেদের জানালা খুলে দিল। এটা কি সত্যি তাদের রাজু, সেই শান্ত ছেলে, আজ কালিয়ার সাথে লড়ছে? কালিয়া নিজের পিস্তল বের করল। লোহার হলে কি হবে, গুলি তো লাগবে। সে ফায়ার করল। ধা, গুলি রাজুর বুকে লাগানো লোহার মোটা তাওয়ায় লাগলো। টিং শব্দ হলো এবং চেপটা হয়ে নিচে পড়ে গেল। রাজু এক কদম আগে বাড়ালো। এখন আসল লড়াই শুরু হতে চলেছিল। কালিয়ার পিস্তল থেকে বের হওয়া গুলি রাজুর বুকে লাগানো লোহার মোটা তাওয়ায় লেগে নিচে পড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সেখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাতাসও যেন থেমে গিয়েছিল। কালিয়া যে আজ পর্যন্ত কেবল অন্যদের চোখে ভয় দেখেছে, আজ প্রথমবার নিজের চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে একজন পুরনো অপরাধী ছিল। তার অহংকার তার ভয়ের চেয়ে বড় ছিল। দাঁড়িয়ে কি করছো? কালিয়া নিজের গুন্ডাদের উপর চিৎকার করল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। শেষ করে দাও এই লোহার ডিব্বাকে, ভেঙে দাও এটাকে। তার আদেশে 4 জন গুন্ডা, যাদের হাতে লোহার রড এবং ভারী চেন ছিল, রাজুর দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা চিৎকার করছিল যাতে নিজেদের ভেতরের ভয়কে দমাতে পারে। তারা রাজুর বজরং বলি বর্মের উপর হামলা করে দিল। ধারাম, ঠন, খড়খড়, লোহায় লোহায় মারের আওয়াজ পুরো গ্রামে প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু রাজু নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। রাজু সেই সরু এবং গরম কেবিনের ভেতরে ঘামে ভিজে গিয়েছিল। তার হৃৎপিণ্ড কোনো হাতুড়ির মতো ধুকপুক করছিল। তার সামনে লাগানো ছোট নোংরা কাঁচ দিয়ে সে সবকিছু ঝাপসা দেখছিল। কিন্তু যেই এক গুন্ডা তার দাদির দিকে এগোনোর চেষ্টা করল, রাজুর শিরায় দৌড়ানো ভয় রাগে বদলে গেল। সে হাইড্রোলিক লিভারকে পুরো শক্তিতে টানল। মেশিন গর্জন করল। রাজুর বাম হাত যা একটি পুরনো ক্রেনের থাবা দিয়ে তৈরি ছিল, বাতাসে দুলল। সে সবচেয়ে কাছা দাঁড়িয়ে থাকা গুন্ডার শার্ট ধরল এবং তাকে এমনভাবে তুলল যেন কোনো বাচ্চা পুরনো কাপড় তোলে। গুন্ডা বাতাসে পা চালাতে লাগলো। ছেড়ে দে ভাই। রাজু তাকে আসতে নয়, বরং পুরো শক্তিতে পাশে দাঁড়ানো জিপের বোনেটের ওপর আছড়ে মারল। ধারাম, জিপের বোনেট দুমড়ে গেল এবং গুন্ডা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিচে গড়িয়ে পড়ল। এটা দেখে বাকি গুন্ডাদের পা আটকে গেল। তারা পিছু হটতে লাগলো। এবার পালার রাজুর ছিল। সে 1 কদম আগে বাড়ালো। ধুম, মাটি আবার কেঁপে উঠল। সে কালিয়ার জিপের দিকে এগোলো। এই সেই জিপ যা দিয়ে তারা গ্রামে আতঙ্ক ছড়াতো। রাজু নিজের 2 লোহার হাত জিপের বাম্পারের নিচে আটকালো। মেশিনের ইঞ্জিন জোর লাগালো। কালো ধোঁয়া সাইলেন্সার দিয়ে বের হলো এবং দেখতে দেখতে 2 টন ভারী জিপের সামনের চাকা বাতাসে উঠে গেল। রাজু এক জোরদার ধাক্কা দিল এবং জিপ উল্টে গেল। কাঁচ ভেঙে গেল, টায়ার বাতাসে ঘুরতে লাগলো। এই দৃশ্য দেখে কালিয়ার ঘাম ছুটে গেল। গাড়ি বের করো, অন্য গাড়ি বের করো, সে চিৎকার করল এবং নিজের অন্য জিপের দিকে দৌড়ালো। কিন্তু সে পালানোর আগে রাজুর দিকে ঘুরল। তার চোখে এখন ভয় নয়, বরং ঘৃণা ছিল। তুই কালিয়ার সাথে পাঙ্গা নিয়েছিস, ছোকরা, তোকে এর ফল ভুগতে হবে। কালিয়া এবং তার বেঁচে থাকা গুন্ডারা নিজেদের বাকি জিপে বসে ধুলো উড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। গ্রামবাসীরা, যারা এতক্ষণ ঘরে লুকিয়েছিল, ধীরে ধীরে বাইরে আসতে লাগল। তারা সেই লোহার বিশালাকায় মানবকে দেখছিল যে তাদের মাঝে দাঁড়িয়েছিল। কিছু বাচ্চা তো ভয়ের চোটে নিজের মায়ের আঁচলে লুকিয়ে পড়ল, কিন্তু বৃদ্ধরা হাত জোড় করে নিল। তাদের মনে হলো যে হয়তো কলিযুগে ভগবান কোনো অবতার পাঠিয়েছেন। রাজু মেশিন বন্ধ করল না। সে জানত যে এটা কেবল শুরু। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল এবং নিজের দাদির কাছে ঝুঁকল। তার লোহার হাত দাদির মাথার কাছে গেল, কিন্তু সে স্পর্শ করল না। ভয় ছিল যে কোথাও আঘাত না লেগে যায়। আম্মা, যিনি রক্তে লতপত ছিলেন, তিনি কাঁপতে থাকা হাতে সেই ঠান্ডা লোহাকে স্পর্শ করলেন। রাজু, তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন, তুই তো বাবা? কেবিনের ভেতরে রাজু কাঁদছিল। হ্যাঁ আম্মা, আমি। এখন কেউ তোকে হাত লাগাবে না। কিন্তু এই আবেগঘন মুহূর্ত বেশিক্ষণ টিকল না। দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। পুলিশ! গ্রামবাসীদের মুখের রং আবার উড়ে যেতে লাগল। রামপুরে পুলিশের আশা কখনো শুভ হতো না, এবং এবার তো ইনচার্জ পাণ্ডে নিজে আসছিল। সেই পুলিশওয়ালা যার পকেটে গান্ধীজির ছবি নয়, বরং কালিয়ার দেওয়া টাকা থাকত। 2টি পুলিশের জিপ সেখানে এসে থামল। ইন্সপেক্টর পাণ্ডে নিজের ভুঁড়ি সামলাতে সামলাতে নিচে নামল। সে উল্টানো জিপ দেখল, আহত গুন্ডাদের দেখল, এবং তারপর তার নজর রাজুর বিশালাকায় বর্মের ওপর পড়ল। সে 1 মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তারপর সে নিজের লাঠি বের করল। এটা কি তামাশাবে? পাণ্ডে চিৎকার করল। কে করেছে এসব? আর এই কি কবার দাঁড় করিয়ে রেখেছ? এক গ্রামবাসী সাহস করে বলল, স্যার, কালিয়ার গুন্ডারা আম্মাকে মেরেছে, ঘর জ্বালিয়ে দিচ্ছিল। রাজু তো কেবল নিজের প্রাণ বাঁচিয়েছে। পাণ্ডে সেই গ্রামবাসীকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিল। চুপ কর বুড়ো, আইন তুই শেখাবে আমাকে। তারপর সে রাজুর দিকে ফিরল।
ওই লোহার দোকান, বাইরে আয়ের ভেতর থেকে। তুই সরকারি সম্পত্তির ক্ষতি করেছিস, প্রাণঘাতী হামলা করেছিস। আর এই মেশিন অবৈধ। লাইসেন্স ছাড়া তুই রাস্তায় সাইকেল চালাতে পারিস না, আর তুই এখানে ট্যাঙ্ক নিয়ে ঘুরছিস। রাজুর বিশ্বাস হলো না। সে নিজের দাদিকে বাঁচানোর জন্য প্রাণের বাজি লাগিয়ে দিল, আর পুলিশ তাকেই অপরাধী বানাচ্ছিল। সে বুঝতে পারল যে এখানে ন্যায় বিচারের আশা করা বোকামি। এখানে আইন অন্ধ ছিল না, আইন বিক্রি হয়ে গিয়েছিল। আমি বাইরে আসব না। রাজুর আওয়াজ মেশিনের স্পিকার দিয়ে গুঞ্জিত হলো। আমি কোনো অপরাধ করিনি। আচ্ছা, পান্ডে নিজের রিভলভার বের করে নিল। তো এখন তুই পুলিশের সাথে তর্ক করবি? সে নিজের সিপাহীদের ইশারা করল, ঘিরে ফেলেকে, আর যদি এ নড়ার চেষ্টা করে তো গুলি মেরে দিবি। টায়ারে গুলি মার। সিপাহীরা নিজেদের পুরনো রাইফেল তাক করল। পরিস্থিতি খুব নাজুক ছিল। রাজু জানত যে তার বর্ম গুলি আটকাতে পারে, কিন্তু তার টায়ার রাবারের ছিল। যদি টায়ার ফেটে যায় তবে সে এখানেই ফেসে যাবে। আর সবচেয়ে বড় কথা, যদি লড়াই বাড়ে তবে গ্রামবাসীদের আঘাত লাগতে পারে। তাকে এখান থেকে যেতে হবে, তাকে পালাতে হবে। রাজু দ্রুত চারদিকে তাকালো। পেছনে জঙ্গলের রাস্তা ছিল, যা পুরনো খনিগুলোর দিকে যেত। সেই এলাকা পাথুরে এবং বিপজ্জনক ছিল। পুলিশের জিপ সেখানে যেতে পারত না, কিন্তু মেশিন ঘোরানোর জন্য জায়গা দরকার ছিল। ধরো ওকে, পান্ডে চিৎকার করল। এক সিপাহী ফায়ার করে দিল। গুলি রাজুর কাঁধের বর্মে লেগে ফুলকি ছেড়ে গেল। রাজু আর অপেক্ষা করল না। সে মেশিনের অ্যাক্সিলারেটর চাপল, কিন্তু পালানোর বদলে সে কাছে পড়ে থাকা ধুলোর এক বড় বস্তায় লাথি মারল এবং সাথে সাথে এক্সস্ট ফ্যান উল্টো ঘুরিয়ে দিল। ভুর, ধুলো এবং কালো ধোঁয়ার এক বিশাল মেঘ উঠল, যা পুলিশওয়ালাদের চোখের সামনে অন্ধকার করে দিল। কাশতে কাশতে পান্ডে চিৎকার করল, মারো, গুলি মারো। এলোপাথারি গুলি চলল, কিন্তু রাজু ততক্ষণ ধোঁয়ার আড়ালে জঙ্গলের দিকে দৌড়ে গিয়েছিল। তার ভারী পায়ের আওয়াজ ধুম 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 ধীরে ধীরে দূরে চলে গেল। যখন ধোঁয়া সরল তখন সেখানে কেবল টায়ারের দাগ এবং এক উল্টানো জিপ বাকি ছিল। পান্ডে রাগে পাগল হয়ে যাচ্ছিল। পুরো জেলায় অ্যালার্ট জারি করো, সে ওয়্যারলেসে চেঁচালো। আমার সেই ছেলে এবং তার খেলনা চাই, জ্যান্ত বা মরা। তাকে বলো যে পুলিশের থেকে পালিয়ে সে পাতালেও লুকাতে পারবে না। ইন্সপেক্টর পান্ডে তারপর এক নিষ্ঠুর চাল চলল। সে আম্মার কাছে গেল। তোর নাতি তো পালিয়ে গেল বুড়ি, এখন তুই বলবি যে ও কোথায় লুকায়? সে সিপাহীদের আদেশ দিল, তুলে নাও এই বুড়িকে, থানায় নিয়ে চলো। যতক্ষণ না ওই ছেলে নিজে সারেন্ডার করে, এ আমাদের মেহমান হয়ে থাকবে। গ্রামীরা কাঁদতে থাকল, অনুনয় করতে থাকল, কিন্তু পুলিশ আম্মাকে জিপে তুলে নিয়ে গেল। রাজু যে এখন জঙ্গলের কিনারে পৌঁছে গিয়েছিল, সে পেছনে ঘুরে তাকাল। সে পুলিশের জিপগুলো যেতে দেখল। তার হৃদয় ভেঙে গেল। সে চিৎকার করতে চাইল, ফিরে যেতে চাইল, কিন্তু সে জানত যে এখন সে দুর্বল। তার বাম হাইড্রোলিক পাইপ লিক করছিল, ইঞ্জিন গরম হয়ে ফুটছিল এবং তার জ্বালানি শেষ হতে চলেছিল। যদি সে এখন ফিরে যেত তবে তারা তাকে মেরে ফেলত এবং আম্মাকে কেউ বাঁচাতে পারত না। আমি ফিরে আসব আম্মা, সে কসম খেল। আমি ফিরে আসব এবং এবার আমি শুধু রক্ষা করব না, এবার আমি যুদ্ধ করব। রাজু ঘন জঙ্গলে ঢুকে গেল। এই জঙ্গল পুরনো ছিল। এখানে বটগাছের শিকড় সাপের মতো ঝুলেছিল। মেশিন চালানো কঠিন হচ্ছিল। ঝোপঝাড় কেবেলে আটকে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা চলার পর সে এক পুরনো বন্ধ খনির কাছে পৌঁছল। এখানে একটি গুহা ছিল, যা শৈশবে সে খুঁজে পেয়েছিল। এই জায়গা গ্রাম থেকে দূরে ছিল এবং এখানে কেউ আসা যাওয়া করত না। মেশিন এবার জবাব দিচ্ছিল। ঘর ঘর আওয়াজের সাথে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রাজু কষ্টে কেবিনের দরজা খুলল এবং বাইরে গড়িয়ে পড়ল। ঠান্ডা বাতাস লাগতেই সে অনুভব করল যে তার শরীর কতটা পুড়ছিল। তার হাত পা কাঁপছিল। সে কাছের ঝর্ণা থেকে জল পান করল এবং মুখ ধুল। সে নিজের মেশিনের দিকে তাকাল। সেটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত মনে হচ্ছিল। গুলির দাগ, লিক হওয়া তেল এবং ছেঁড়া তার। এটি একটি আবর্জনা স্তূপিত ছিল। আমি এটা দিয়ে কিভাবে লড়ব? রাজু ভাবল। ওদের কাছে বন্দুক আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে। আমার কাছে কি আছে? শুধু কিছু লোহার টুকরো। হতাশা তাকে ঘিরে ধরতে লাগল। সে মাটিতে বসে কাঁদতে লাগল। সে মাত্র 17 বছরের বাচ্চা ছিল, যাকে স্কুলে থাকা উচিত ছিল, ক্রিকেট খেলা উচিত ছিল, কিন্তু সে এখানে জঙ্গলে এক পলাতক হয়ে বসেছিল। তখনই তার নজর গুহার ভেতরে পড়ে থাকা একটি পুরনো ভাঙা মূর্তির ওপর গেল। এটি মা দুর্গার মূর্তি ছিল। হয়তো বহু বছর আগে কেউ এখানে বিসর্জন দিতে ভুলে গিয়েছিল। মা দুর্গার হাতে অনেক অস্ত্র ছিল। রাজুর চোখের জল শুকিয়ে গেল। তার মনে পড়ল যে মহাভারতে অর্জুনের কাছেও শুরুতে দিব্যি অস্ত্র ছিল না। তিনি তপস্যা করে সেগুলো অর্জন করেছিলেন। আমার কাছে অস্ত্র নেই, রাজু নিজেকে বলল। তো আমি বানাবো। যদি তারা বারুদ ব্যবহার করে তবে আমি বিজ্ঞান ব্যবহার করব। যদি তারা আগুন বর্ষণ করে
তবে আমি ঝড় আনব। রাজু দাঁড়ালো। সে নিজের চোখের জল মুছল। এখন কাদার সময় ছিল না। সে নিজের পকেট থেকে একটি ছোট ডায়েরি বের করল এবং স্কেচ বানাতে লাগল। তাকে নিজের মেশিন আপগ্রেড করতে হবে। টায়ার দুর্বল। সে লিখল, আমার ট্যাঙ্কের মতো ক্যাটারপিলার ট্র্যাক চাই। হাত ছোট। সে ভাবল, আমার এমন কিছু চাই যা দূর থেকে আঘাত করতে পারে। অন্ধকার আমার বন্ধু। সে হাসতে হাসতে ভাবল, আমার এমন চোখ চাই যা রাতে দেখতে পারে। সেই রাতে সেই নির্জন জঙ্গলে এক অনাথ ছেলে ঘুমাচ্ছিল না। সে এক সেনাবাহিনী তৈরি করছিল, এক মানুষের সেনাবাহিনী। সে জঙ্গলেই পড়ে থাকা পুরনো খনির যন্ত্রপাতি খোঁজা শুরু করল। সে একটি পুরনো ড্রিল মেশিন পেল, কিছু ডিনামাইটের তার পেল এবং একটি ছেঁড়া কনভেয়ার বেল্ট পেল। ওদিকে শহরে কালিয়া এবং ইন্সপেক্টর পাণ্ডে উৎসব করছিল। ওই বাচ্চা ভয় পেয়েছে। পাণ্ডে মদের গ্লাস ঠুকতে ঠুকতে বলল, জঙ্গলে খিদে তেষ্টায় মরে যাবে, অথবা কাল সকালে নিজে আম্মার জন্য কাঁদতে কাঁদতে আসবে। কালিয়া হাসল, যখন ও আসবে তখন আমি ওর ওই লোহার খেলনা গলিয়ে ওরই কবর বানাবো। তারা জানত না যে তারা যেই বাচ্চার মজা ওড়াচ্ছিল সে আর বাচ্চা ছিল না। জঙ্গলের নিস্তব্ধতায় ওয়েল্ডিংয়ের ফুলকি আবার চমকাতে শুরু করেছিল। ঠক ঠক আওয়াজ রাতের সন্নাটাকে চিড়ে দিচ্ছিল। রাজু শুধু মেরামত করছিল না, সে বজরংবলীকে কাল ভৈরবে বদলাচ্ছিল। সে ঠিক করে নিয়েছিল যে পরের বার যখন সে গ্রামে পা রাখবে তখন সে রক্ষা করতে আসবে না, সে ন্যায়বিচার করতে আসবে। এবং তার ন্যায়বিচার খুব ভয়ানক হতে চলেছে। জঙ্গলের সেই গভীর এবং ভুতুড়ে রাতে, যেখানে নিস্তব্ধতা এত গভীর ছিল যে শুকনো পাতা পড়ার শব্দ কোনো বিস্ফোরণের মতো মনে হতো, একটি গুহার ভেতরে আলোর ফুলকি নাচছিল। রাজু ক্লান্ত হয়ে পড়েছিল। তার শরীর ব্যথায় ভেঙে যাচ্ছিল। পেটে খিদের আগুন ছিল, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন তার চেয়েও অনেক বেশি তীব্র ছিল। সে নিজের সামনে দাঁড়িয়ে থাকা সেই ক্ষতিগ্রস্ত লোহার কাঠামোর দিকে তাকালো। সেই মেশিন যা সে নিজের রক্ষার জন্য বানিয়েছিল এখন আধমরা অবস্থায় ছিল। টায়ার ফেটে গিয়েছিল, হাইড্রলিক পাইপ লিক করছিল এবং লোহার চাদরগুলিতে ঝাঁঝরা ছিল। রাজু একটি দীর্ঘশ্বাস নিল এবং কাছে পড়ে থাকা জলের কলসি থেকে এক ঢং জল পান করল। তার নিজের দাদির বলা একটি কথা মনে পড়ল। আম্মা প্রায়ই মহাভারতের গল্প শোনাতেন। তিনি বলতেন, বাবা যখন অভিমন্যু চক্রব্যূহে ফেসেছিলেন তখন তার কাছে অস্ত্র ছিল না, কিন্তু তার সাহস তার সবচেয়ে বড় অস্ত্র ছিল। কিন্তু যুদ্ধ জেতার জন্য শুধু সাহস নয়, সঠিক সারথি এবং সঠিক রথও চাই। রাজু বুঝতে পেরেছিল তার আগের রথ দুর্বল ছিল। তার টায়ার রাবারের ছিল যা সহজেই ফেটে গিয়েছিল। তার শক্তি কম ছিল। তাকে এখন এমন কিছু বানাতে হবে যা না থামে, না হাঁপায় আর না ভাঙে। সে নিজের ডায়েরি তুলল এবং তাতে কয়লা দিয়ে ছবি আঁকা শুরু করল। এবার সে বিজ্ঞানী নয়, সে একজন কামার, একজন মিস্ত্রি এবং একজন যোদ্ধার মতো ভাবছিল। সে গুহার বাইরে পড়ে থাকা পুরনো খনির মেশিনগুলো দেখা শুরু করল। ব্রিটিশ আমলের এই মেশিনগুলো এখন আবর্জনা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের লোহা আজও সোনা ছিল। তার নজর একটি পুরনো জংধরা আর্থ মুভার বা মাটি খোঁড়ার মেশিনের ওপর পড়ল। সেটি পুরোপুরি খারাপ ছিল, কিন্তু তার নিচের চাকাগুলো, সেই চাকা রাবারের ছিল না, সেগুলো ছিল লোহার চেন ট্র্যাক, ট্যাঙ্কের মতো চেন যা কাদা, পাথর, কাটা এবং আগুনের ওপর দিয়েও চলতে পারত। রাজুর চোখে চমক এলো। এখন আমার পা পিছলাবে না, সে নিজেকে বলল। পরের 3 দিন এবং 3 রাত রাজু সেই গুহায় যা করল তা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। তার কাছে বিদ্যুৎ ছিল না, তাই সে খনির পুরনো জেনারেটর ঠিক করল এবং তাকে ঝর্ণার জলের স্রোতের সাথে জুড়ে একটি দেশি টারবাইন বানিয়ে নিল। এখন তার কাছে ওয়েল্ডিং করার জন্য বিদ্যুৎ ছিল। সে প্রথমে নিজের মেশিনের রাবারের টায়ার খুঁজে ফেলে দিল। তাদের জায়গায় সে সেই ভারী মাটি খোঁড়া মেশিনের লোহার চেন বা ক্যাটারপিলার ট্র্যাক ফিট করার সিদ্ধান্ত নিল। এই কাজ এক মানুষের ছিল না, এতে 10 জন মজুরের শক্তি লাগত। কিন্তু রাজুর ভেতর এক জেদ চেপেছিল। সে দড়ি, পুলি এবং লিভারের সাহায্যে সেই ভারী লোহার চেনগুলোকে নিজের মেশিনের পায়ে ফিট করল। এখন তার বজরংবলী হাঁটত না, বরং রিংত, এক বিশালকায় লোহার ট্যাঙ্কের মতো যাকে থামানো অসম্ভব ছিল। কিন্তু শুধু চলা যথেষ্ট ছিল না, তাকে লড়তে হতো। কালিয়ার কাছে বন্দুক ছিল। রাজু জানত যে সে বন্দুক বানাতে পারবে না, আর না সে কারোর প্রাণ নিতে চায়। তার উদ্দেশ্য হত্যা করা নয়, বরং পাপের নাশ করা ছিল। তার এমন অস্ত্র দরকার ছিল যা ভয় দেখাবে, যা হারাবে, কিন্তু যা তাকে খুনি বানাবে না। সে গুহার কোনায় একটি পুরনো ধুলোয় ভরা হাই ভোল্টেজ ট্রান্সফরমার পেল। এটি খনির বড় আলোগুলো চালানোর কাজে আসত। রাজু ভাবল, যদি আমি এই বিদ্যুৎকে নিজের মেশিনের হাতে নামিয়ে দিই।
সে তামার মোটা তার প্যাঁচালো এবং একটি টেসলা কয়েলের মতো যন্ত্র তৈরি করল। সে এটিকে নিজের মেশিনের ডান হাতে ফিট করল। এখন তার ডান হাত শুধু লোহার ঘুষি ছিল না, বরং তা বজ্র হয়ে গিয়েছিল। এমন এক হাত যা ছোঁয়া মাত্রই শত্রুকে 440 ভোল্টের ঝটকা লাগবে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যাবে। তারপর পালা এলো চোখের। আগেরবার ধোঁয়া তাকে অন্ধ করে দিয়েছিল। রাজু খনির অফিসের ধ্বংসস্তূপ থেকে কিছু পুরনো নিরাপত্তা ক্যামেরা এবং একটি ছোট স্ক্রিন খুঁজল। সে নিজের পকেট থেকে নিজের ভাঙা সস্তা স্মার্টফোন বের করল। সে ফোনের ক্যামেরা সেন্সর এবং পুরনো স্ক্রিন জুড়ে একটি নাইট ভিশন বা রাতে দেখার সিস্টেম তৈরি করল। এটি খুব পরিষ্কার ছিল না, স্ক্রিনে ঝিকিমিকি ছিল, কিন্তু এখন সে ঘন অন্ধকারেও দেখতে পেত। খিদে তাকে জ্বালাচ্ছিল। জঙ্গলে খাওয়ার মতো কিছু ছিল না। সে গাছ থেকে কিছু বুনো কুল পেড়ে খেল। তার আম্মার হাতের ডাল রুটির কথা মনে পড়ছিল। প্রতিটি গ্রাস তার গলায় আটকে যাচ্ছিল। আম্মা ক্ষুধার্ত হবে এটা ভেবে তার বুক বসে যাচ্ছিল। এই বেদনাই তার জ্বালানি ছিল। তৃতীয় রাতে কাজ শেষ হলো। রাজু পিছিয়ে এসে তার সৃষ্টি দেখতে লাগল। এটি এখন আর সেই পুরনো মেশিন ছিল না, এটি অন্য কিছু হয়ে উঠেছিল। 9 ফুট উঁচু, কালো লোহার এবং জং ধরা চাদরে ঢাকা এক দৈত্য। তার কাঁধে ট্রাকের মাডগার্ড লাগানো ছিল, যা কোনো যোদ্ধার বর্মের মতো দেখাচ্ছিল। তার পায়ে ছিল ট্যাঙ্কের চেন, তার এক হাতে ছিল বিদ্যুতের বজ্র এবং অন্য হাতে একটি হাইড্রলিক থাবা যা দেওয়াল ভাঙতে পারত। এবং তার বুকে রাজু লাল রঙের গেরুমাটি দিয়ে একটি বড় তিলক এঁকে দিয়েছিল। এই মেশিন বিজ্ঞান এবং আস্থার এক অদ্ভুত সংমিশ্রণ ছিল। এটি জোগাড় বা দেশি প্রযুক্তির সেরা উদাহরণ ছিল। রাজু তার সামনে হাত জোড় করল, যেন কেউ নিজের গুরুর সামনে নত হয়। তার কাছে নারকেল তো ছিল না, কিন্তু একটি পাথর ভেঙে মেশিনের পায়ে রাখল। হে বিশ্বকর্মা বাবা, সে প্রার্থনা করল, এর মধ্যে নিজের শক্তি ভরে দাও। আজ রাতে এই লোহা কথা বলবে। ওদিকে গ্রামে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর পাণ্ডে এবং কালিয়া আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। আম্মাকে থানার লকআপে বন্ধ রাখা হয়েছিল। তাকে খাবার দেওয়া হয়নি, শুধু জলের একটি বোতল ছিল। পাণ্ডে আম্মাকে বলল, বুড়ি নিজের নাতিকে ডেকে নে, নতুবা কাল সকালে আমরা তোকে পাগলা গাড়তে পাঠিয়ে দেব। আম্মা দুর্বল ছিলেন, কিন্তু তার আত্মা নয়। তিনি ধীর গলায় বললেন, আমার রাজু আসবে, এবং যখন সে আসবে তখন তোমার এই উর্দি এবং কালিয়ার এই বন্দুক সব অকেজো হয়ে পড়ে থাকবে। কালিয়া গ্রামের মোড়ে বসে মদ খাচ্ছিল। সে ঘোষণা করে দিয়েছিল যে যেই রাজু সাহায্য করবে তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে। পুরো গ্রাম ভয়ের ছায়ায় বাস করছিল। রাত হয়ে গিয়েছিল। বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল, যাতে রাজু এলে সে কিছু দেখতে না পায়। পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। শুধু কালিয়ার জিপের হেডলাইট এবং মশাল জ্বলছিল। তখনই জঙ্গলের দিক থেকে একটি শব্দ এলো। এই শব্দ পায়ের ছিল না, এটি কোনো ইঞ্জিনের ছিল না। এটি এক অদ্ভুত লোমশ খাড়া করা শব্দ ছিল। খড় খড় খড়, যেন কোনো খুব ভারী জিনিস মাটিকে পিষতে পিষতে আসছে। কালিয়ার গুন্ডারা সতর্ক হয়ে গেল। কে ওখানে? এক গুন্ডা চিৎকার করল। জবাবে শুধু নিস্তব্ধতা এবং সেই পেশার শব্দ। হঠাৎ গ্রামের প্রবেশদ্বারে থাকা বিদ্যুতের খুঁটিতে একটি স্ফুলিঙ্গ উঠল। সেখানে অন্ধকারে দুটি লাল চোখ জ্বলে উঠল। রাজু নিজের মেশিনের লাইট অন করে দিয়েছিল, কিন্তু এটি হলুদ হেডলাইট ছিল না। সে সেগুলোর উপর লাল প্লাস্টিক লাগিয়ে দিয়েছিল, যাতে সেগুলো শয়তানের মতো দেখায়। কালিয়া নিজের জিপের লাইট সেই দিকে ঘোরালো, এবং যা তারা দেখল তাতে তাদের হাত থেকে মদের বোতল পড়ে গেল। ধুলোর মেঘের মাঝ থেকে সেই লোহার পাহাড় বেরিয়ে আসছিল। এবার সে হাঁটছিল না, সে রিং ছিল, কিন্তু তার গতি দ্রুত ছিল। লোহার চেইন মাটিকে খুঁড়তে খুঁড়তে এগিয়ে আসছিল। ফায়ার! কালিয়া চেঁচালো। 101 বন্দুক থেকে একসাথে গুলি চলল। গুলি মেশিনে লাগল, স্ফুলিঙ্গ উড়ল, কিন্তু সেই মেশিনের গতি কমল না। রাজু এবার খনির কনভেয়ার বেল্ট বা মোটা রাবারের ফিতে লোহার ওপর পেঁচিয়ে রেখেছিল। গুলি সেই রাবারে গেঁথে রইল। রাজু মেশিনের ভেতরে শান্ত হয়ে বসেছিল। তার স্ক্রিনে সবকিছু সবুজ রঙের নাইট ভিশনে দেখা যাচ্ছিল। সে সেই গুন্ডাদের পরিষ্কার দেখতে পাচ্ছিল, যারা অন্ধকারে তীর ছড়ছিল। এবার আমার পালা, রাজু বিড়বিড় করল। সে একটি বোতাম টিপল। মেশিনের কাঁধে লাগানো একটি পাইপ খুলল। এটি কোনো কামান ছিল না, বরং খনিতে পাথর পরিষ্কার করার এয়ার কম্প্রেসর বা বাতাসের চাপ তৈরির যন্ত্র ছিল। রাজু তাতে লঙ্কা গুঁড়ো এবং ছাই ভরে রেখেছিল। ফুস! এক জোরদার ধামাকার সাথে বাতাসের এক গোলা বের হলো। ছাই এবং লঙ্কার মেঘ গুন্ডাদের ওপর গিয়ে পড়ল। আহ, আমার চোখ! গুন্ডারা চিৎকার করতে লাগল। তারা নিজেদের চোখ রগড়াতে লাগল, কাশতে লাগল।
তাদের মনোযোগ সরে গেল। এই সুযোগের ফায়দা তুলে রাজু মেশিনের গতি বাড়িয়ে দিল। লোহার চেন একটি দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের ওপর উঠে গেল এবং তাকে পাপড়ের মতো পিষে দিল। কড় কড় কড়, মোটরসাইকেলটি টুকরো টুকরো হয়ে গেল। এটি দেখে গুন্ডাদের আত্মা কেঁপে উঠল। তাদের মনে হলো যে যদি তারা এর নিচে আসে তবে তাদেরও এই দশা হবে। কালিয়া ঘাবড়ে গেল। সে দেখল যে তার দল ভেঙে পড়ছে। সে নিজের সবচেয়ে বড় গাড়ি, একটি এসইউভি যাতে সে লোহার গ্রিল লাগিয়ে রেখেছিল, তা স্টার্ট করল। আমি নিজে একে ধাক্কা মারব, কালিয়া ভাবল। সে অ্যাক্সিলারেটর চাপল এবং গাড়ি পুরো গতিতে রাজুর মেশিনের দিকে ছোটালো। এটি একটি সরাসরি সংঘর্ষ ছিল। একদিকে কালিয়ার ভারী এসইউভি এবং অন্যদিকে রাজুর দেশি ট্যাঙ্ক। গ্রামবাসীরা নিজেদের শ্বাস আটকে জানালা দিয়ে দেখছিল। ধড়াম! ধাক্কা এত জোরদার ছিল যে মনে হলো যেন বোমা ফেটেছে, কিন্তু ফলাফল অবাক করার মতো ছিল। কালিয়ার এসইউভির সামনের অংশ পুরোপুরি দুমড়ে গিয়েছিল, ইঞ্জিন ধোঁয়া ছাড়ছিল, অথচ রাজুর মেশিন তার জায়গা থেকে মাত্র 2 ইঞ্চি পিছনে সরে এসেছিল। লোহার চেইন মাটিকে আঁকড়ে ধরেছিল। রাজু মেশিনের ডান হাত তুলল। টেসলা কয়েলে বিদ্যুৎ করকর করতে লাগল। নীল স্ফুলিঙ্গ বাতাসে দুলল। সে সেই হাত এসইউভির বোনেটের ওপর রেখে দিল। জজ্জজ্জ জজ্জজ্জ, হাই ভোল্টেজ কারেন্ট এসইউভির পুরো বডিতে দৌড়ে গেল। কালিয়া এবং তার ড্রাইভার গাড়ির ভেতরে ঝটকা খেতে লাগলো। গাড়ির ওয়্যারিং জ্বলে গেল, লাইট ফেটে গেল। রাজু হাত সরালো। গাড়ি এখন কাবার হয়ে গিয়েছিল এবং কালিয়া ভেতরই অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু এখনও আসল শত্রু বাকি ছিল। পুলিশ থানা ইন্সপেক্টর পান্ডে। আম্মা এখনও সেখানে ছিল। রাজু কালিয়াকে সেখানেই ছেড়ে দিল। তার উদ্দেশ্য তাকে মারা নয়, তাকে হারানো ছিল। সে মেশিনকে থানার দিকে ঘোরালো। থানার গেট লোহার তৈরি ছিল এবং মজবুত ছিল। শান্ত্রী রাজুকে আসতে দেখে নিজের রাইফেল ছেড়ে পালালো। ইন্সপেক্টর পান্ডে ভেতরে নিজের চেয়ারে বসে ঘামে ভিজছিল। সে বাইরের শব্দ শুনেছিল। কে বাইরে? সে চিৎকার করল। জবাবে এক জোরদার বিস্ফোরণ হলো। রাজুর মেশিন থানার লোহার গেটকে এক ঝটকাতেই উপড়ে ফেলল। গেট উড়ে গিয়ে থানার উঠোনে গিয়ে পড়ল। রাজুর রোবট উঠোনে প্রবেশ করল। তার লাল চোখ সরাসরি পান্ডের কেবিনের দিকে তাকিয়েছিল। পান্ডে নিজের ফোন তুলল। সে হেডকোয়ার্টারে ফোন করতে চাইল। হ্যালো হ্যালো, ফোর্স পাঠাও, এখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সে চেঁচাল। কিন্তু রাজু মেশিনের স্পিকারের ভলিউম ফুল করে দিল। পান্ডের আওয়াজ গমগম করল। আমার দাদিকে ছেড়ে দে। পান্ডে জানালা দিয়ে বাইরে তাকালো। সেই বিশালায়তন মেশিন তার কেবিনের ঠিক সামনে দাঁড়িয়েছিল। তার বিদ্যুতের হাত জ্বলছিল। পান্ডে একজন দুর্নীতিবাজ পুলিশ ছিল, কিন্তু বোকা নয়। সে জানত যে তার ছোট রিভলভার এই দানবের কিছুই করতে পারবে না। কিন্তু তার অহংকার এখনও বাকি ছিল। সে আম্মাকে নিয়ে বাইরে এলো। সে নিজের বন্দুক আম্মার রগে রাখল। পিছনে সরে যা, পান্ডে চিৎকার করল। তার গলা কাঁপছিল। যদি 1 কদমও আগে বাড়াস তবে বুড়ির খুলি উড়িয়ে দেব। রাজু থমকে গেল। মেশিনের চেন থেমে গেল। এটি সেই মুহূর্ত ছিল যার ভয় তার ছিল। সে লড়তে পারত, পিষতে পারত, কিন্তু সে ঝুঁকি নিতে পারত না। মেশিনের ভেতরে রাজুর শ্বাস আটকে গেল। সে এত কিছু করল, এত পরিশ্রম করল, কি শেষে সে হেরে যাবে? মেশিন থেকে বাইরে আয়। পান্ডের মনে হলো যে সে জিতছে। হাঁটু গেড়ে বসে পড় এবং হাত উপরে তোল। রাজু ধীরে ধীরে কেবিনের দরজা খুলল। সে নিজের হাত উপরে তুলল। সে বাইরে বের হতে লাগল। আম্মা দেখে নিলেন। না রাজু, তিনি চিৎকার করলেন। মাথা নত করিস না বাবা, এই রাক্ষসদের সামনে মাথা নত করিস না। পান্ডে আম্মার চুল ধরে ঝাঁকালো। চুপ কর বুড়ি। তখনই রাজুর নজর থানার ছাদে থাকা একটি জিনিসের ওপর পড়ল। সেখানে একটি পুরনো জলের ট্যাঙ্ক ছিল যা জরাজীর্ণ অবস্থায় ছিল এবং ঠিক পান্ডের উপরের কার্নিশে টিকেছিল। রাজুর মস্তিষ্ক 1 সেকেন্ডে গণনা করল। সে মেশিনের বাইরে বের হলো না, বরং সে আবার ভেতরে লাফ দিল। তুই কি করছিস? পান্ডে চিৎকার করল। রাজু মেশিনের হাইড্রোলিক থাবা দিয়ে কাছে পড়ে থাকা একটি ইটের টুকরো তুলল এবং পুরো শক্তিতে 1 গুলির মতো সেই জলের ট্যাঙ্কের পায়ায় মারল। লক্ষ্য নির্ভুল ছিল। খটাক, পায়া ভাঙল। 500 লিটার জলে ভরা ভারী ট্যাঙ্ক সোজা নিচে পড়ল। পান্ডে উপরে তাকানোর সুযোগও পেল না। ট্যাঙ্ক তার ঠিক পাশে পড়ল এবং ফেটে গেল। জলের এক বন্যা এলো যা পান্ডেকে ভাসিয়ে দিল এবং সে দেয়ালে গিয়ে ধাক্কা খেল। তার হাত থেকে বন্দুক পড়ে গেল। আম্মা, যিনি কিছুটা দূরে ছিলেন, জলের ঝাপটায় ভিজে গেলেন কিন্তু সুরক্ষিত ছিলেন। রাজু 1 মুহূর্তও নষ্ট করল না। সে মেশিনকে আগে বাড়ালো। সে নিজের বিশাল থাবা দিয়ে থানার দেয়াল ভেঙে দিল, যাতে আম্মার জন্য রাস্তা তৈরি হয়। সে মেশিন থেকে নিচে লাফ দিল এবং আম্মার দিকে দৌড়ালো। আম্মা, রাজু দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল। আম্মা কাঁদছিলেন, রাজু কাঁদছিল, কিন্তু এই জয়ের শেষ ছিল না। দূর থেকে সেনাবাহিনীর ভারী ট্রাকের শব্দ আসতে শুরু করেছিল। পান্ডের কল হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছিল। এখন পুলিশ নয়, এখন ফৌজ আসছিল এবং তাদের কাছে আসল ট্যাঙ্ক ছিল। রাজু নিজের মেশিনের দিকে তাকালো, তারপর আম্মাকে দেখল। সে একটি অনেক বড় অপরাধ করে ফেলেছিল। সে পুলিশ থানায় হামলা করেছিল। এখন পুরো সিস্টেম তার বিরুদ্ধে ছিল। আমাদের যেতে হবে আম্মা, রাজু বলল।
কোথায় যাব বাবা? আম্মা জিজ্ঞাসা করলেন। রাজু মেশিনের দিকে ইশারা করল, যেখানে এটি আমাদের নিয়ে যায়। সে আম্মাকে কোলে তুলল এবং মেশিনের পেছনের অংশে তৈরি একটি সুরক্ষিত জায়গায় বা কম্পার্টমেন্টে বসিয়ে দিল, যা সে বিশেষভাবে আম্মার জন্য তৈরি করেছিল। তাতে গুদি লাগানো ছিল। রাজু আবার ককপিটে বসল। সে লিভার টানল। মেশিন আবার গর্জন করল। কিন্তু যেই সে থানা থেকে বের হতে যাবে, সে দেখল যে রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনে রাস্তায় সেনাবাহিনীর একটি বর্মযুক্ত যান বা আর্মার্ড ভেহিকেল দাঁড়িয়েছিল এবং তার উপর একটি মেশিন গান লাগানো ছিল। এক সেনা আধিকারিক মেগাফোন নিয়ে দাঁড়িয়েছিলেন। যেই এই মেশিন বানিয়েছে, ইঞ্জিন বন্ধ করো এবং বাইরে চলে এসো। এটি শেষ সতর্কবার্তা। রাজু নিজের স্ক্রিনে দেখল, সামনে ভারতীয় সেনাবাহিনী ছিল। সে দেশের শত্রু ছিল না, সে দেশপ্রেমিক ছিল। সে নিজের দেশের জওয়ানদের সাথে কিভাবে লড়তে পারে? সে ধর্ম সংকটে ফেসে গেল। যদি সে আত্মসমর্পণ করে তবে তার জেল হবে এবং আম্মা অনাথ হয়ে যাবেন। যদি সে লড়ে তবে সে গাদ্দার বা দেশদ্রোহী কেহেলাবে। রাজুর মেশিন, যাকে সে লৌহ রক্ষক নাম দিয়েছিল, এখন সেনাবাহিনীর বর্মযুক্ত যানের সামনে একটি খেলনা মনে হচ্ছিল। সামনে দাঁড়িয়ে থাকা মেশিন গানের মুখ সোজা তার কেবিনের দিকে ছিল। লাউডস্পিকারে সতর্কতা বাজছিল, আত্মসমর্পণ করো। মেশিনের ভেতরে রাজুর ঘাম শুকিয়ে গিয়েছিল। তার কোলে বসে থাকা আম্মা কাঁপছিলেন, কিন্তু ভয়ে নয়, বরং এই চিন্তায় যে তার নাতির সাথে এখন কি হবে। রাজু আম্মার হাত ধরল। সে স্ক্রিনে দেখল সামনে ভারতীয় সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী যার অংশ হওয়ার স্বপ্ন সে শৈশবে দেখেছিল। সে নিজের দেশের জওয়ানদের ওপর গুলি চালাতে পারত না, তাতে তাকে জেল যেতে হোক, মরতে হোক, কিন্তু সে গাদ্দারের কলঙ্ক নিয়ে মরবে না। রাজু ধীরে ধীরে মাইকের বোতাম টিপল। মেশিনের বাইরের স্পিকার থেকে তার আওয়াজ এলো, যা এখন ভারী এবং ভাঙা ছিল। আমি শত্রু নই স্যার, আমি ভারতীয়। আমি এই মেশিন কাউকে মারার জন্য নয়, নিজের দাদিকে বাঁচানোর জন্য বানিয়েছিলাম। যদি নিজের মায়ের সমান দাদিকে রক্ষা করা অপরাধ হয়, তবে আপনারা গুলি চালিয়ে দিন। আমি পিছপা হব না, কিন্তু আমি নিজের ভাইদের উপর হাতও তুলব না। রাজুর কথা শুনে সেনা কমান্ডার কর্নেল রণজিৎ সিং হাতের ইশারা করলেন। মেশিন গানের লক্ষ্য একটু নিচে হয়ে গেল। কর্নেল রণজিৎ এক অভিজ্ঞ ফৌজি ছিলেন। তিনি কাশ্মীর থেকে শুরু করে কার্গিল পর্যন্ত লড়াই দেখেছিলেন। তার জোহরি নজর বুঝে নিয়েছিল যে এ কোনো সন্ত্রাসবাদী নয়। সন্ত্রাসবাদীরা প্রাণের ভিক্ষা চায় বা জিহাদের স্লোগান দেয়। এই ছেলে দাদির কথা বলছিল। কর্নেল জিপ থেকে নিচে নামলেন এবং মেগাফোনে বললেন, যদি তুমি সত্যি বলছো বাবা, তবে ইঞ্জিন বন্ধ করো এবং নিচে এসো। আইন নিজের কাজ করবে। আমরা তোমাকে মারতে চাই না। রাজু একটি দীর্ঘশ্বাস নিল। সে আম্মার দিকে তাকালো। আম্মা, হয়তো এটাই শেষ, সে বলল। সে মেশিনের মেইন সুইচ বন্ধ করার জন্য হাত বাড়ালো। ইঞ্জিনের গড়গড়ানি কমতে লাগল, লাল চোখ নিভতে লাগল। সব কিছু শেষ হতে চলেছিল, কিন্তু প্রকৃতির অন্য কিছু মঞ্জুর ছিল। গত 3 দিন ধরে হওয়া ভারী বৃষ্টি সেই এলাকার মাটিকে দুর্বল করে দিয়েছিল। যে রাস্তায় এই সব কিছু হচ্ছিল তা পাহাড়ের কিনারে তৈরি ছিল এবং তার ঠিক নিচে এক উত্তাল নদী বয়ে যাচ্ছিল, কালী নদী। নদীর জলস্তর বিপদসীমার ওপরে ছিল। হঠাৎ এক ভয়ানক শব্দ হলো, কড় কড় কড়। এটি গুলির শব্দ ছিল না, এটি পাহাড় ভাঙার শব্দ ছিল। রাস্তার এক বড় অংশ, যেখানে সেনার এক ট্রাক এবং তার পেছনে আসা একটি প্রাইভেট বাস দাঁড়িয়েছিল, হঠাৎ ধসতে লাগল। ভূমিধস বা ল্যান্ডস্লাইড। মাটি ভেজা ছিল এবং তা রাস্তার ভার সহ্য করতে পারল না। দেখতে দেখতে রাস্তার 50 মিটার অংশ ভেঙে নিচে নদীর দিকে সরে গেল। সেনার ট্রাক তো কোনোভাবে কিনারে আটকে গেল, কিন্তু সেই প্রাইভেট সেই বাস পিছলে খাদের দিকে চলে গেল এবং এক পাথরের সাহায্যে শূন্যে ঝুলে রইল। বাসের অর্ধেক চাকা বাতাসে ছিল এবং নিচে শত শত ফুট গভীর খাদ এবং উত্তাল নদী ছিল। হাহাকার মচে গেল। সেই বাসে তীর্থযাত্রী ছিলেন, বৃদ্ধ, মহিলা এবং শিশু, যারা পাশের মন্দির থেকে দর্শন করে ফিরছিলেন। বাঁচাও, বাঁচাও! বাসের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগল। বাস যে কোনো সময় পড়ে যেতে পারত। কর্নেল রণজিৎ চিৎকার করলেন, জলদি দড়িয়ে আনো, ক্রেনকে ডাকো। জওয়ানরা দৌড়ালো। তারা নিজেদের ভারী ট্রাকগুলোকে আগে বাড়ানোর চেষ্টা করল, কিন্তু কাদা এত বেশি ছিল যে সেনার ভারী টায়ারওয়ালা ট্রাক সেখানেই ফেসে গেল। চাকা ঘুরতে থাকল, কাদা ছিটকে দিল, কিন্তু ট্রাক এগোতে পারল না। বৃষ্টি আবার জোরে শুরু হয়ে গিয়েছিল, যার ফলে মাটি আরও পিচ্ছিল হয়ে গিয়েছিল।
কর্নেল হতাশায় নিজের মাথা ধরে ফেললেন। ক্রেন আসতে কয়েক ঘন্টা লাগবে এবং এই বাস কয়েক মিনিটের মধ্যেই পড়ে যাবে। তারা অসহায় ছিলেন। তাদের কাছে বন্দুক ছিল, ট্যাঙ্ক ছিল, মিসাইল ছিল, কিন্তু এই মুহূর্তে তারা 40টি জীবন বাঁচানোর জন্য কিছুই করতে পারছিলেন না। তখনই এক শব্দ সবার মনোযোগ টানল, ধুম ধুম ধুম। রাজুর মেশিন, তার ইঞ্জিন আবার জীবিত হয়ে গিয়েছিল। লাল চোখ আবার জ্বলে উঠেছিল। এক সিপাহী চিৎকার করল, স্যার, ওই মেশিন চলতে শুরু করেছে, ও পালানোর চেষ্টা করছে। সিপাহী বন্দুক তাক করল। থামো, কর্নেল রণজিৎ চিৎকার করলেন। তিনি দেখলেন যে মেশিন জঙ্গলের দিকে পালাচ্ছে না, তা খাদের দিকে যাচ্ছে। রাজু মেশিনের ভেতরে গিয়ার বদলালো। তার মনে এখন পুলিশ, জেল বা ভয়ের কোনো খেয়াল ছিল না। সে শুধু সেই বাচ্চাদের চিৎকার শুনতে পাচ্ছিল যারা সেই ঝুলন্ত বাসে ছিল। বাজিরাংবালি, আজ লজ্জা রেখো, রাজু প্রার্থনা করল। রাজুর মেশিনের টায়ার ছিল না, তাতে খনন করার মেশিনের চেন বা ক্যাটারপিলার ট্র্যাক্স লাগানো ছিল। সেই চেন যা কাদার এবং দলদলেও আটকায় না। যেখানে সেনার ট্র্যাক পিছলে যাচ্ছিল, সেখানে রাজুর কাবারের ট্যাঙ্ক নিজের দখল মজবুত করতে করতে এগিয়ে যাচ্ছিল। সে বাসের কাছে পৌঁছালো। বাসের পেছনের অংশ পুরোপুরি বাতাসে ছিল। বাস ধীরে ধীরে নিচে সরে যাচ্ছিল। ভেতরে মানুষ ভয়ে জমে গিয়েছিল। রাজু মেশিনকে বাসের ঠিক পেছনে লাগালো। সে মেশিনের হাইড্রোলিক থাবাগুলো খুলল। ধরো ধরো, রাজু ঘামে ভিজে গিয়ে লিভার টানছিল। লোহার থাবা বাসের পেছনের বাম্পার এবং চেসিসকে আঁকড়ে ধরল। খাটাক। এখন আসল পরীক্ষা ছিল। রাজুকে বাস কি ওপরে টানতে হতো, কিন্তু বাস খুব ভারী ছিল এবং মাটি ভেজা ছিল। যেই রাজু টানার চেষ্টা করল, তার মেশিন নিজেই সামনের দিকে খাদের দিকে সরতে লাগল। কর্নেল এবং বাকি জওয়ানরা এই দৃশ্য শ্বাস আটকে দেখছিলেন। সেই ছেলে পালাচ্ছিল না, সে নিজের প্রাণ বাজি রেখে সেই লোকেদের বাঁচাচ্ছিল যাদের সে চিনতও না। জওয়ানরা, কর্নেল চিৎকার করলেন, যাও সাহায্য করো ওই ছেলের, দড়ি ওই মেশিনের সাথে বাঁধো। ডজন ডজন ফৌজি দৌড়ে গেল। তারা মোটা দড়ি রাজুর মেশিনের হুকে বাঁধল এবং অন্য প্রান্ত গাছ এবং পাথরের সাথে বেঁধে গেল, যাতে মেশিন খাদে না পড়ে যায়। জোর লাগাও, রাজু মেশিনের ভেতরে চিৎকার করল। সে অ্যাক্সেলারেটর পুরো চেপে দিল। ইঞ্জিন কালো ধোঁয়া ছাড়ছিল। মেশিনের কাঠামো কাঁপছিল। হাইড্রোনিক পাইপগুলোতে এত চাপ ছিল যে সেগুলো যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত। ঘর। বাস ইঞ্চি ইঞ্চি করে ওপরে আসতে লাগলো। বাসের ভেতরে মানুষ হনুমান চালিসা পাঠ করছিল। তাদের মনে হলো যে স্বয়ং সংকটমোচন তাদের রক্ষা করতে এসেছেন। কিন্তু তখনই এক অঘটন ঘটল। বাসের ওজন খুব বেশি ছিল। রাজুর মেশিনের বাম হাইড্রোনিক পাম্পে এক জোরদার বিস্ফোরণ হলো। বুম! গরম তেলের ধারা বের হলো এবং মেশিনের কেবিনের ভেতরে চলে এলো। তেল সোজা রাজুর পায়ের ওপর পড়ল। আহা হা হা! রাজু যন্ত্রণায় চিৎকার করল। তার চামড়া পুড়ছিল, কিন্তু সে লিভার ছাড়ল না। যদি সে ছেড়ে দিত, তবে বাস এবং তার ভেতরে বসা 40 জন মানুষ নিচে পড়ে যেত। না, আমি ছাড়ব না। রাজু দাঁতে দাঁত চাপল। ব্যথা তাকে আরও শক্তি দিল। সে নিজের পোড়া পা দিয়ে ব্রেক প্যাডেল আরও জোরে চাপল। টানো! বাইরে কর্নেল চিৎকার করছিলেন। সৈনিকরাও দড়ি টানছিল। মেশিন একদিকে ঝুঁকে গিয়েছিল, কিন্তু তার ডান হাত এখনও কাজ করছিল। রাজু সেই হাত দিয়ে বাসের ছাদ ধরল এবং এক শেষ জোরদার ঝটকা দিল। মেশিন গর্জন করল, স্ফুলিঙ্গ উড়ল এবং এক ঝটকার সাথে বাস রাস্তার শক্ত মাটিতে চলে এলো। বাস সুরক্ষিত হতেই রাজুর মেশিন জবাব দিয়ে দিল। ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে লাগল। সিস্টেম ফেল হয়ে গেল। মেশিনের থাবা আলগা হয়ে গেল এবং তার সেখানেই কাদায় বসে গেল। বাসের দরজা খুলল। যাত্রীরা দিশেহারা হয়ে বাইরে বের হলো। তারা কাঁদছিল, মাটিকে চুমু খাচ্ছিল। তারা দেখল যে এক অদ্ভুত লোহার মেশিন তাদের প্রাণ বাঁচিয়েছে। তারা দৌড়ে মেশিনের কাছে গেল। কে আছে ভেতরে? দেবতা নাকি? এক বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন। কর্নেল রঞ্জিত সবার আগে মেশিনের কাছে পৌঁছলেন। কেবিনের দরজা ধোঁয়ার কারণে জাম হয়ে গিয়েছিল। তিনি এবং 3 জন জওয়ান মিলে লোহার রড দিয়ে দরজা ভাঙলেন। ভেতরের দৃশ্য দেখে কর্নেলের আত্মা কেঁপে উঠল। রাজু নিজের সিটে অজ্ঞান হয়ে পড়েছিল। তার পা বাজেভাবে পুড়ে গিয়েছিল। তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার হাত এখনও সেই লিভারে জমেছিল যা টেনে সে বাসটিকে বাঁচিয়েছিল। তার পাশে সেই ছোট সুরক্ষিত কম্পার্টমেন্টে আম্মা অজ্ঞান হয়ে পড়েছিলেন, কিন্তু তার আঁচড়টুকুও লাগেনি। রাজু নিজের শরীরকে ঢাল বানিয়ে আম্মাকে বাঁচিয়েছিল। মেডিক, জলদি! কর্নেলের গলায় এক কম্পন ছিল। স্ট্রেচার আনো! জওয়ানরা রাজুকে খুব সাবধানে বাইরে বের করল। যখন তারা তাকে নিয়ে যাচ্ছিল, তখন বৃষ্টি থেমে গিয়েছিল। মেঘের মাঝ থেকে সূর্যের এক কিরণ বের হলো এবং সোজা রাজুর মুখের উপর পড়ল। বাসের যাত্রী, গ্রামবাসীরা যারা এখন সেখানে পৌঁছে গিয়েছিল এবং এমনকি কালিয়ার কিছু গুন্ডা যারা লুকিয়ে দেখছিল, সবাই নিশ্চুপ ছিল। কর্নেল রঞ্জিত রাজুর পোড়া হাতগুলো দেখলেন। এগুলো কোনো অপরাধীর হাত ছিল না। এগুলো কোনো মেকানিকের হাত ছিল না। এক রক্ষকের হাত ছিল। ইন্সপেক্টর পাণ্ডেও সেখানে উপস্থিত ছিল, ভেজা এবং ভীত। সে কর্নেলের কাছে এলো। স্যার, এই ছেলে ক্রিমিনাল। এ থানা ভেঙেছে। হাতকড়া লাগাবো।
কর্নেল রঞ্জিত ধীরে ধীরে ঘুরলেন, তার চোখে আগুন ছিল। তিনি পাণ্ডের গালে এক জোরদার থাপ্পড় মারলেন। চটাস! চুপ থাক, কর্নেল গর্জন করলেন। যদি তুই এই ছেলেকে হাতও লাগাস তবে আমি তোর কোর্ট মার্শাল করিয়ে দেব। এই আজ যা করেছে তা করার যোগ্যতা তোর 7 পুরুষের নেই। কর্নেল রাজু স্ট্রেচারের দিকে তাকালেন, যাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। তিনি নিজের টুপি খুললেন, গোড়ালি জোড়া করলেন এবং এক স্যালুট করলেন। জয় হিন্দ বাবা, তিনি বিড়বিড় করলেন। রাজুকে সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কবার থেকে তৈরি রোবট বাঁচাল 40টি প্রাণ। সন্ত্রাসবাদী নয়, নায়ক রাজু। নিউজ চ্যানেল যারা কাল পর্যন্ত তাকে পাগল মেকানিক বলছিল, আজ তার গল্পকে ভারতের ছেলে বলে চালাচ্ছিল। হাসপাতালের বাইরে হাজার হাজার ভিড় জমেছিল। মানুষ মোমবাতি জ্বালাচ্ছিল। প্রত্যেকেই সেই অনাথ ছেলের সুস্থতার প্রার্থনা করছিল, যে প্রমাণ করে দিয়েছিল যে হিরো হওয়ার জন্য উর্দি বা সুপার পাওয়ারের প্রয়োজন হয় না, শুধু এক লোহার মতো কলিজা চাই। 3 দিন পর রাজুর জ্ঞান ফিরল। সে নিজের চোখ খুলল। সে সাদা ছাদ দেখতে পেল। বাতাসে ওষুধের গন্ধ ছিল। তার মনে হলো যে সে হয়তো মারা গেছে এবং স্বর্গে আছে। কিন্তু তখনই সে এক চেনা উষ্ণতা অনুভব করল। তার পাশে আম্মা বসেছিলেন। তার মাথায় ব্যান্ডেজ ছিল, কিন্তু তিনি হাসছিলেন। এবং আম্মার পেছনে এক খুব ব্যক্তিত্বশালী উর্দি পরা লোক দাঁড়িয়েছিলেন, কর্নেল রঞ্জিত। রাজু ওঠার চেষ্টা করল, কিন্তু ব্যথার ঢেউ খেলে গেল। আরামে আমার শের। কর্নেল এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। তুমি সুরক্ষিত আছো। তুমি আর্মি বেসের হাসপাতালে আছো। রাজু শুকনো গলায় জিজ্ঞাসা করল, আম্মা, ঠিক আছে ওই লোকগুলো, বাসের লোকেরা? কর্নেল হাসলেন। সব ঠিক আছে। তুমি সবাইকে বাঁচিয়ে নিয়েছ। এক আঁচড় পর্যন্ত লাগেনি কারো। রাজু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তার নজর কর্নেলের উর্দির ওপর গেল। তার মনে পড়ল যে সে কি করেছিল। তার মুখ শুকিয়ে গেল। স্যার, আমি পুলিশ স্টেশন ভেঙেছি। আমি আইন ভেঙেছি। আমার জেল হবে তো? কর্নেল একটি চেয়ার টানলেন এবং রাজুর কাছে বসে পড়লেন। তিনি নিজের পকেট থেকে একটি কাগজ বের করলেন। আইন অন্ধ হতে পারে রাজু, কিন্তু বোবা নয়, কর্নেল বললেন। ইন্সপেক্টর পাণ্ডে সাসপেন্ড হয়ে গেছে। কালিয়া এবং তার পুরো গ্যাং এখন জেলের পেছনে আছে। তোমার রোবটের সাক্ষ্য এবং বাসের 40 জন যাত্রীর বয়ান সব পরিষ্কার করে দিয়েছে। রাজুর চোখে জল চলে এলো, কিন্তু কর্নেল গম্ভীর হয়ে গেলেন। তুমি যেই মেশিন বানিয়েছ তা অবৈধ ছিল, বিপজ্জনক ছিল। আমরা তা তোমাকে ফেরত দিতে পারবো না। রাজুর বুক বসে গেল। ওটা তার পরিশ্রম ছিল, তার পরিচয় ছিল। তবে তো আপনারা তা ধ্বংস করে দেবেন? রাজু জিজ্ঞাসা করল। কর্নেল মাথা নাড়লেন। না, আমরা সোনা আবর্জনায় ফেলি না। আমরা তোমার মেশিনকে আমাদের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিওর বিজ্ঞানীদের দেখিয়েছি। তারা অবাক। তুমি কবার থেকে যেই হাইড্রোলিক সিস্টেম বানিয়েছ তা আমাদের কোটি টাকার ট্যাঙ্কের চেয়েও বেশি দক্ষ। তারা সেই মেশিন স্টাডি করতে চায়। কর্নেল সেই কাগজ রাজুর হাতে দিলেন। এটি তোমার জেলের শাস্তি নয় রাজু, এটি একটি অফার লেটার। সেনাবাহিনী চায় যে তুমি আমাদের জন্য কাজ করো, অস্ত্র বানানোর জন্য নয়, বরং দেশের রক্ষার জন্য নতুন প্রযুক্তি বানানোর জন্য। তুমি কি আমাদের সাথে কাজ করবে? রাজুর বিশ্বাস হচ্ছিল না। এটি সেই স্বপ্ন ছিল যা সে শৈশবে দেখেছিল, কিন্তু দারিদ্র্য কেড়ে নিয়েছিল। আজ সেই স্বপ্ন এক অফার লেটার হয়ে তার হাতে ছিল। সে আম্মার দিকে তাকালো। আম্মা চোখের জলের সাথে মাথা নাড়লেন। নিয়ে নে বাবা, এটা তোরই উপার্জন। রাজু কাঁপতে থাকা হাতে কাগজ নিল, কিন্তু তারপর সে থামল। স্যার, একটি শর্ত আছে, রাজু বলল। কর্নেল চমকে উঠলেন। শর্ত? কি চাই তোমার? টাকা? বাড়ি? না স্যার। রাজু জানালা দিয়ে বাইরে তাকালো, যেখানে দূরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি কাজ করব, কিন্তু আমাকে আমার পড়াশোনা শেষ করতে হবে। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আসল ইঞ্জিনিয়ার, যাতে পরের বার আমাকে জুগাড় না করতে হয়। আমি বিজ্ঞান দিয়ে দেশকে বাঁচাতে পারি। কর্নেল রঞ্জিত হাসলেন এক খোলা হাসি। মঞ্জুর আছে। সেনাবাহিনী তোমার পড়াশোনার পুরো খরচ বহন করবে। 6 মাস পর রামপুর গ্রাম এখন বদলে গিয়েছিল। কালিয়ার ভয় শেষ হয়ে গিয়েছিল। শিশুরা অলিগলিতে ক্রিকেট খেলছিল। রাজুর পুরনো বাড়ি এখন পাকা হয়ে গিয়েছিল, এবং গ্রামের মোড়ে, যেখানে একসময় কালিয়া গুন্ডাগিরি করত, সেখানে এখন এক মূর্তি লাগানো ছিল। কোনো নেতার নয়, বরং লোহার টুকরো দিয়ে তৈরি এক প্রতীকী মেশিনের মূর্তি, এবং তার নিচে লেখা ছিল, রাজু, লোহার ছেলে, গ্রামের গর্ব। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হচ্ছিল। রাজপথে ভারতের শক্তির প্রদর্শন হচ্ছিল। ট্যাঙ্ক, মিসাইল এবং সৈনিক মার্চ করছিল, এবং সেই ভিড়ে রাষ্ট্রপতির বক্সের কাছে এক 18 বছরের ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন স্যুট পরে বসেছিল। তার বুকে রাষ্ট্রীয় বীরত্ব পুরস্কার চকচক করছিল। যখন প্যারেডে সেনার ইঞ্জিনিয়ারিং করে ট্যাবলো বের হলো, তখন তাতে এক নতুন রোবট মডেল দেখানো হলো, যার নাম ছিল রক্ষক মার্ক 1। এটি রাজুর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি ছিল।
রাজু তাকে দেখল এবং হেসে দিল। সে আকাশের দিকে তাকালো, যেখানে যুদ্ধ বিমান কসরত দেখাচ্ছিল। তার মনে একটাই চিন্তা এলো, কবাট শুধু ততক্ষণ কবাট থাকে যতক্ষণ তাকে সঠিক হাতের স্পর্শ না মেলে। মানুষ হোক বা লোহা, যদি নিয়ত সাফ থাকে তবে যে কেউ সোনা হতে পারে। রাজু নিজের দাদির হাত ধরল, যিনি পাশে বসে গর্বে কাঁদছিলেন। সে মনে মনে বলল, বাবুজি, দেখছ তো, আপনার ছেলে এখন শুধু মেকানিক নয়, দেশের ইঞ্জিনিয়ার। আর এরই সাথে এক অনাথ ছেলের গল্প, যা আবর্জনার স্তূপ থেকে শুরু হয়েছিল, দেশের সবচেয়ে বড় মঞ্চে সম্মান এবং গর্বের সাথে অমর হলো।